স্বাগতম সবাইকে। আপনারা শুনছেন বেঙ্গল আফটার ডার্ক। আমাদের আজকের আয়োজন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প গোবর বাবু। গল্পটি শুরু করার আগে জানিয়ে দিই, আমাদের কন্টেন্টের নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি, আর সেই সাথে প্রেস করো বেল আইকন। নীলগঞ্জ হাই স্কুলের ড্রিল স্যারের নাম ইয়াকুব আলী। বয়স 50-এর উপর, বেটেখাটো মানুষ। সাধারণত ড্রিল স্যারদের স্বাস্থ্য খুব ভালো হয়ে থাকে। ইয়াকুব আলী সাহেব ব্যতিক্রম, ভয়ঙ্কর রোগা। বয়সের বেশিরভাগ সময় পেটের অসুখে ভোগেন। যে ঋতুতে সে অসুখটা হওয়ার কথা তার তাই হয়। বসন্তকালে চিকেন পক্স কিংবা হাম হয়, বর্ষাকালে ভয়াবহ রকমের ডায়রিয়া হয়, সারা শীতকাল খক করে কাশেন। এই সময় তার হাঁপানির টানও উঠে। তবে নিতান্ত ভদ্রলোক একজন মানুষ। জগতের সমস্ত ভালো মানুষেরা সরল ধরনের হয়ে থাকেন। ইয়াকুব সাহেব একটু বেশি মাত্রায় সরল। তার মাথায় স্বাস্থ্য রক্ষা এবং ব্যায়াম ছাড়া কিছুই ঢুকে না। তিনি দুটি বইও লিখেছেন, হাসতে হাসতে ব্যায়াম শিক্ষা এবং ছোটদের সহজ ব্যায়াম। টাকার অভাবে বই দুটি ছাপাতে পারছেন না। তার বাড়িতে রবীন্দ্রনাথ, নজরুল এদের কোনো ছবি নেই। 3টি বাঁধানো ছবি আছে, একটি গামা পালোয়ানের, একটি শ্যামাকান্তের, অন্যটি ভীম ভবানীর। এছাড়াও তার শোবার ঘরে একটি সূচিকর্ম আছে, চারিদিকে লতা ফুল পাতা, মাঝখানে লেখা স্বাস্থ্যই সকল সুখের মূল। সূচিকর্ম তার স্ত্রীর করা। বিয়ের 3য় বছরে ভদ্রমহিলা মারা যান। ইয়াকুব সাহেব দ্বিতীয়বার আর বিয়ে করেননি। ড্রিল ক্লাসে তিনি ছাত্রদের ব্যায়াম করান কবিতায়। এসব কবিতা তার নিজের লেখা। গানের মতো সুর করে 3 মাত্রায় পড়তে হয়, সেই সঙ্গে ব্যায়াম করতে হয়। এক এক ক্লাসের জন্য এক এক ধরনের কবিতা। প্রাইমারি সেকশনের জন্য তার লেখা ব্যায়াম কবিতাটি কিছুটা এরকম: বায়ু বহে ভীম বেগে শব্দ শনশন, এবার দেখি দাও 5টি বুকডন। এখানে ছাত্ররা 5টি বুকডন দেবে। বুকডন শেষে উঠে দাঁড়িয়ে বলবে, দেখো দেখো উড়ে যায় সাদা সাদা বক, এবার দাও দেখি 10টি বৈঠক। 10টা বৈঠক দিতে হবে অতি দ্রুত। পাল তুলে চেয়ে দেখো চলে ছোট নাও, কোমরে হাত রেখে সোজা দৌড়াও। দৌড়ে স্কুলের মাঠে 2টো চক্কর দিতে হবে। ইয়াকুব আলী সাহেব নিতান্তই দরিদ্র ব্যক্তি। ড্রিল টিচার হিসেবে স্কুল থেকে সামান্যই বেতন পান। একা মানুষ বলে কষ্টে সৃষ্টে কোনো মতে চলে যায়। শারীরিক কষ্ট তার গায়ে লাগে না। তবে কেউ যখন ব্যায়াম বিষয়ে আজে বাজে কথা বলে, তখন তার মনটা খুব খারাপ হয়। আজ তার মনটা খারাপ। শুধু খারাপ বললে কম বলা হবে, খুবই খারাপ। কারণ নীলগঞ্জ স্কুলের হেড স্যার ব্যায়াম নিয়ে তাকে কিছু কটু কথা বলেছেন, অথচ কটু কথা বলার মতো তিনি কিছুই করেননি। ব্যাপারটা এরকম, তিনি টিচার্স কমন রুমে বসে লিখছিলেন। হেড স্যার ঘরে ঢুকে বললেন, ইয়াকুব সাহেব কি করছেন? তিনি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, স্যার লিখছিলাম। কি লিখছেন? স্যার একটা গ্রন্থ রচনা করছি, ব্যায়ামের স্বরেয় স্বরেয়া ক খ। হেড স্যার সঙ্গে সঙ্গে মুখ এমন করলেন যেন ব্যায়ামের স্বরেয় স্বরেয়া ক খ লেখা খুব অন্যায়। তিনি খড়খড়ে গলায় বললেন, ক্লাস 3তে একটু জানতো, ওদের অঙ্ক স্যার আসেননি, ছাত্ররা খুব হইচই করছে, গোটা কয়েকটা ভাগ অঙ্ক বসিয়ে দিন, পারবেন তো? অবশ্যই পারবো স্যার। ইয়াকুব সাহেব ক্লাসে গেলেন। রোল কল করে বোর্ডের কাছে চলে গেলেন। বোর্ডে বড় বড় করে লিখলেন অঙ্ক। তারপর গম্ভীর গলায় বললেন, অঙ্ক জিনিসটা কি বলতো? কেউ বলতে পারল না। তিনি বিরক্ত গলায় বললেন, সামান্য জিনিস বলতে পারছিস না? অঙ্ক হচ্ছে মাথার ব্যায়াম। তাহলে ব্যায়াম কত রকমের হলো? 2 রকম, শরীরের ব্যায়াম এবং মাথার ব্যায়াম। শরীরের ব্যায়াম কত ধরনের হয় জানিস তোরা? তোদের ক্লাসে ফার্স্ট বয়কে দেখি, উঠে দাঁড়া। ফার্স্ট বয় উঠে দাঁড়ালো। ইয়াকুব সাহেব হতাশ গলায় বললেন, ও কি,
এমন বাঁকা হয়ে দাঁড়িয়েছিস কেন? সোজা হয়ে দাঁড়া, বুক টান করে দাঁড়া। বুক টান করে দাঁড়ানো এক ধরনের এক্সারসাইজ। ভাগ অঙ্ক কিছুই করানো হলো না। পুরো 1 ঘন্টা চলে গেল। ইয়াকুব স্যার জলের মতো বুঝিয়ে দিলেন বুক টান করে দাঁড়ানোর উপকারিতা। এতে ফুসফুসের কি হয়, এইসব। ক্লাসের শেষে তিনি কমন রুমে এসে বসেছেন। হেড স্যার ডেকে পাঠালেন। থমথমে গলায় তিনি বললেন, বারান্দায় দাঁড়িয়ে আপনার পড়ানো শুনছিলাম। একসময় শুনি আপনি গান গাচ্ছেন, এর মানে কি? ইয়াকুব সাহেব বিনয়ের সঙ্গে বললেন, গান না স্যার, যোগ ব্যায়াম নিয়ে একটা কবিতা লিখেছিলাম, ছাত্রদের পড়ে শোনালাম। এই কবিতাটা গানের সুরে পড়তে হয়, এটাই নিয়ম। অঙ্কের ক্লাসে আপনি যোগ ব্যায়ামের কবিতা পড়াচ্ছেন, এর মানে কি বলুন তো? ইয়াকুব সাহেব মাথা চুলকাতে লাগলেন। হেড স্যার কঠিন গলায় বললেন, আমার তো ধারণা আপনার মাথাটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়নি স্যার। আপনি বললে তো হবে না, আমরা 10 জন যা দেখছি তাতে আমাদের তাই ধারণা হয়েছে। আপনার মাথা পুরো এলোমেলো অবস্থায় আছে। সবাই আপনাকে নিয়ে যে হাসাহাসি করে সেটা আপনি জানেন? জি না। তা তো জানবেনই না। আপনাকে নিয়ে যে হাসি তামাশা হয় তা বোঝার মতো বুদ্ধিও তো আপনার নাই। শুনেছি ইদানিং নাকি ঘাস খাচ্ছেন, কথা কি সত্য? ইয়াকুব সাহেব জবাব দিলেন না, চুপ করে রইলেন। তার নীরবতার কারণ হচ্ছে ঘাস খাওয়ার ব্যাপারটা আসলে সত্যি। তার ধারণা হয়েছে ঘাসে প্রচুর ভিটামিন আছে, সেই ভিটামিন কাজে লাগানো যায় কিনা তা পরীক্ষা করে দেখছেন। আধাশের কচি ঘাসে 1 তোলা সোডা দিয়ে ঘণ্টাখানেক জাল দিয়েছেন। থকথকে সবুজ জেলির মতো একটা বস্তু তৈরি হয়েছে। রোজ বিকেলে চিনি দিয়ে তিনি সেই বস্তু 2 চামচ করে খান। কি কথা বলছেন না কেন? ঘাস খাচ্ছে নাকি? জি স্যার, খাচ্ছি। কেমন খেতে? খেতে ভালো না, তবে বলকারক। হেড স্যার থমথমে গলায় বললেন, লোকে যখন জানবে এই স্কুলের একজন প্রবীণ শিক্ষক রোজ ঘাস খাচ্ছেন, তখন স্কুল সম্পর্কে তাদের কি ধারণা হবে বলুন দেখি? আপনি যদি নিষেধ করেন তাহলে আর খাবো না। না, আমি নিষেধ করব না। আমি কে নিষেধ করার? আপনার ইচ্ছে হলে ঘাস খাবেন, কাঁঠাল পাতা খাবেন, কচুরি পানা খাবেন, আপনি খাবেন রুচি মতো, আমি সেখানে বলার কে? তবে হ্যাঁ, ঢাকঢোল পিটিয়ে খাবেন না, গোপনে খাবেন। জি আচ্ছা। শুধু একটা কথা আপনাকে বলি, ব্যায়াম নিয়ে হইচই করবেন না। স্কুল পড়াশোনার জায়গা, কুস্তি রাখরা না। ব্যায়াম প্রসঙ্গে একটা কথা যেন আর না শুনি। বই লিখতে পারবো স্যার? কি বই? ছোটদের ব্যায়ামের সরেয় সরেয়া কক্ষ। হ্যাঁ, আপনি আমার সামনে থেকে জানতো। ইয়াকুব সাহেব বিষণ্ণ মুখ নিয়ে বের হয়ে গেলেন। তার মনটা ভেঙে গেল। রোজ যথানিয়মে স্কুলে যান, টিচার্স কমন রুমে চুপচাপ বসে থাকেন। বিকেলে ফিরে আসেন, তাকে কোনো ক্লাস দেয়া হয় না, এমনকি পিটি ক্লাসও না। ব্যায়ামের বইটা লেখার চেষ্টা করেন, লেখা তেমন আগায় না। মনটা ভার থাকলে লেখা আসেও না। দেখতে দেখতে ম্যাট্রিক পরীক্ষা চলে আসলো। কোচিং ক্লাস শুরু হয়েছে। রোজ 3 ঘন্টার কোচিং, ইংরেজি, অঙ্ক, ইলেকট্রিভ অঙ্ক, বিজ্ঞান। স্কুলের গত বছরের রেজাল্ট খারাপ হয়েছে, এবার যেন খারাপ না হয়। এই সময় ইয়াকুব সাহেব এক কাণ্ড করে বসলেন। এক সকালে হেড স্যারের ঘরে উকি দিয়ে বললেন, স্যার আসবো? জরুরি কিছু না থাকলে আসবেন না, কাজ করছি। খুব জরুরি স্যার। আসুন, বলুন কি ব্যাপার? ইয়াকুব সাহেব হড়বড় করে ঘরে ঢুকলেন। বললেন, ম্যাট্রিকের ছাত্রদের তো কোচিং হচ্ছে, আমি ভাবছিলাম সঙ্গে 1 ঘন্টা ব্যায়াম কোচিং দিলে কেমন হয়। হেড স্যার হতভম্ব হয়ে বললেন, ব্যায়ামের কোচিং মানে? কি বলছেন আপনি? ছাত্রদের 1 ঘন্টা করে ব্যায়াম করা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ স্যার। বৈঠক, বুকডন, যোগব্যায়াম। যোগব্যায়ামের মধ্যে থাকবে প্রাণায়াম এবং কুম্ভক, সব লিখে এনেছি। ইয়াকুব আলী খাতাটা এগিয়ে দিলেন। খাতায় ছক টেনে সব কিছু লেখা, কোন বারে কি ব্যায়াম, কতক্ষণের ব্যায়াম, সব সাজানো আছে। একেবারে সিলেবাস বানিয়ে নিয়ে এসেছেন? জি স্যার। কেন এটা করছেন জানতে পারি? স্যার, পরীক্ষার আগে স্বাস্থ্যটা ঠিক রাখা খুব জরুরি। স্বাস্থ্য ঠিক না থাকলে একটু কঠিন প্রশ্ন দেখলেই মাথা ঘুরে পড়ে যাবে এবং পরীক্ষার আগের রাতে 103 ডিগ্রি জ্বর এসে যাবে। এতদিনের পরিশ্রম সব গেল।
হেড স্যার হিমশীতল গলায় বললেন, আপনি কি আমার সঙ্গে ফাজলামি করছেন? জি না স্যার, ফাজলামি করব কেন? আমার তো আপনার কথাবার্তা শুনে সেরকম ধারণা হচ্ছে। স্যার, আপনি যদি উত্তেজিত না হয়ে আমার খাতার ছকগুলো একটু পরীক্ষা করে দেখেন। খুব যত্ন নিয়ে করেছি স্যার, প্রচুর মেধা ব্যয় করেছি। শুনুন ইয়াকুব আলী সাহেব, আপনি আর স্কুলে আসবেন না। কি বললেন স্যার? আপনি আর স্কুলে আসবেন না। আমার ধারণা আপনার ব্রেইন ডিফেক্ট হয়ে গেছে। আপনার স্কুলে আসা মানে স্কুলের জন্য সমস্যা। আমি স্কুল কমিটিতে বিষয়টা তুলব, তারা যা সিদ্ধান্ত নেবে। স্যার, স্কুলে না আসলে আমি করবোটা কি? বাড়িতে বসে ব্যায়ামে কবিতা লিখবেন এবং ঘাসের চাটনি খাবেন। এখন আমার সামনে থেকে যান। এ কি, খাতা না নিয়ে যাচ্ছেন কেন? খাতা নিয়ে যান। ইয়াকুব সাহেব বাড়িতে চলে গেলেন। তার মন অসম্ভব খারাপ। বয়স কম হলে চিৎকার করে কাঁদতেন। এই বয়সে চিৎকার করে কাঁদা মানায় না বলেই কাঁদতে পারছেন না। সত্যি সত্যি চাকরি চলে গেলে গভীর সমুদ্রে পড়তে হবে। খাবেন কি? ঘাসের চাটনি জিনিসটা বলকারক হলেও অতি অখাদ্য। কষ্টা তিতকুটে ভাব আছে, মুখে নিলে বমি ভাব হয়, নাড়ি ভুঁড়ি উল্টে আসে। এই বস্তু খেয়ে জীবন ধারণ করা নিতান্তই অসম্ভব। প্রাইভেট টিউশনিও যে করাবেন সেই উপায়ও নেই। কে আর ব্যায়ামের জন্য প্রাইভেট টিউটর রাখবে বলুন? তিনি দুপুরে কিছু খেলেন না। সেদিন দুপুরে তিনি কিছুই খেলেন না, রাতেও কিছু খাবেন না বলেই ঠিক করে রেখেছিলেন। শেষমেশ খিদের যন্ত্রণায় অস্থির হয়ে খিচুড়ি রাখতে বসলেন। তোলা উনুনে রান্না হচ্ছে। তিনি দরজার দিকে পেছন ফিরে বসেছেন। হঠাৎ মনে হলো কে যেন দরজার পাশে এসে দাঁড়ালো। চিকন গলায় বলল, জনাব, আপনার সঙ্গে কি একটা কথা বলবো? ইয়াকুব আলী বললেন, কে? আমাকে তো চিনবেন না, যদিও আমি আপনার প্রতিবেশী। খিচুড়ি ধরে গিয়েছে। চামচ দিয়ে প্রবল বেগে নাড়তে হচ্ছে বলে ইয়াকুব সাহেব দরজার দিকে তাকাতে পারছেন না। খিচুড়ি নাড়তে নাড়তে বললেন, কোন বাড়িতে থাকুন বলুন তো, বললেই চিনব। আমি তো কোনো বাড়িতে থাকি না, আম গাছে থাকি। আপনার বাসার পেছনে যে আম গাছ, ওই আম গাছে থাকি। আম গাছে থাকেন মানে? স্যার, আমি একজন ভূত। ইয়াকুব সাহেবের মনে হলো তিনি কানে ভুল শুনছেন। ভূত আবার কি? ভূত প্রেত থাকে বাচ্চাদের রূপকথার বইয়ে। নিশ্চয়ই কোনো দুষ্ট ছেলে ফাজলামি করছে। তিনি খিচুড়ির হাঁড়ি চুলা থেকে নামিয়ে ঘরের বাইরে এসে দাঁড়ালেন। চারদিকে ফকফকে চাঁদের আলো, কাউকেই দেখা যাচ্ছে না। তবে এটা কি স্বপ্ন? স্বপ্ন হওয়ার তো সম্ভব না। স্বপ্নে গন্ধ পাওয়া যায় না। তিনি খিচুড়ির গন্ধ পাচ্ছেন ঠিকই। খিচুড়ি ধরে গেছে, সেই ধরা খিচুড়ির পোড়া পোড়া গন্ধ। ইয়াকুব সাহেব ভূতে বিশ্বাস করেন না, তবু তার গা ছমছম করতে লাগলো। এসব কি হচ্ছে? তিনি কাঁপা গলায় বললেন, কে কে কথা বলছিল? জি জনাব, আমি আপনার পাশেই আছি। অদৃশ্য হয়ে আছি তো, এজন্য দেখতে পাচ্ছেন না। বড় আশা করে আপনার কাছে এসেছি জনাব, ওদিনকে নিরাশ করবেন না। বাতাসের সঙ্গে কথা বলার কোনো মানে হয় না। তার যা করা উচিত তা হচ্ছে ঘরে ঢুকে দরজা বন্ধ করে খেতে বসা। তবু তিনি নিজের অজান্তেই বলে ফেললেন, আমার কাছে কি ব্যাপারে? আমার সন্তানকে আপনার দরবারে নিয়ে এসেছি জনাব, বড় আশা করে এনেছি। কি জন্য এনেছেন? ওর স্বাস্থ্যটা খুবই খারাপ, যদি দয়া করে তার শরীরটা ঠিক করে নেন, ব্যায়াম ট্যায়াম করান। এই বিষয়ে আপনার চেয়ে ভালো তো কেউ জানে না। আপনি হচ্ছেন বিশেষজ্ঞ, অতি ওস্তাদ লোক। ইয়াকুব সাহেব মনে মনে খুশি হলেন। যা ঘটছে তা স্বপ্ন না চোখের ভুল তিনি জানেন না। তবুও তো তাকে ব্যায়াম বিষয়ে কেউ কিছু ভালো কথা বলছে, এটাই বা কে বলে? স্যার, একটু দয়া করুন, মা হারা সন্তান। তিনি চমকে উঠলেন। ভূতদেরও কি মৃত্যু হয়? মানুষ মরে ভূত হয়েছে শুনেছেন, ভূত মরে কি হয়? ইয়াকুব সাহেব গলা খাকারি দিয়ে বললেন, এই ছেলের মাথা কি কত হয়েছেন? জি না স্যার, পালিয়ে গেছে। দুর্বল পাতলা ছেলে দেশে মনের দুঃখে দেশান্তরী হয়েছে।
ভূত সমাজে এরকম ছেলের জন্ম দিলে মার অপমান হয়, সবাই ছিছি করে। এখন যদি স্যার আপনি আপনার চরণ কমলে অধীনের সন্তানকে ঠাঁই দেন, মনটা শান্ত হয়। আমি ছেলের মার সন্ধানে যেতে পারি। ছেলেকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না স্যার। ছেলে নম্র ভদ্র, আপনার খাটের নিচে শুয়ে থাকবে, ছোটখাটো কাজকর্ম করে দিবে। কি ধরনের কাজ করে দিবে? এই ধরুন, এক গ্লাস পানি আনা, থালা বাসন ধোয়া। ভারী কাজ পারবে না স্যার, শরীর দুর্বল তো। শরীর দুর্বল হলো কেন? খাওয়া দাওয়া ঠিক মতো করে না স্যার। না খেলে শরীরে বল হয়? স্যার আপনি বিচক্ষণ ব্যক্তি, আপনিই বলুন, এই বিষয়ে আপনার চেয়ে বেশি আর কে জানে? এই যে রোজ বিকেলে 2 চামচ করে ঘাসের চাটনি খাচ্ছেন, কি জন্য খাচ্ছেন বলুন তো? শরীর ঠিক রাখার জন্যই তো খাচ্ছেন। জিনিসটা যে খেতে কি খারাপ সে তো খাওয়ার সময় আপনার মুখ দেখলেই বুঝতে পারি। ছেলেকে কতবার বলেছি এই লোকটাকে দেখে শিখো, স্বাস্থ্যের জন্য কত কষ্ট করতে হয়। ইয়াকুব সাহেব ইতস্তত করে বললেন, তাহলে ভূতের খাদ্য কি? আমাদের খাদ্য হলো স্যার আলো, চাঁদের আলো। সূর্যের আলো খাওয়া যায়, তবে সহজে হজম হয় না। তারার আলো, মোমবাতির আলো, এগুলো বেশ ভালো, খেতে স্বাদ আছে, সহজে হজম হয়। বিশেষ করে মোমবাতির আলো তো খুবই উপকারী। তা স্যার, মোমবাতির আলো তো আজকাল পাওয়া যায় না, সব জায়গায় এখন ইলেকট্রিক বাতি। ইলেকট্রিক বাতির আলো খাওয়া যায় না? আমরা খাই না স্যার, কেউ খায় না, একেবারেই টেস্ট নেই। খেলে অ্যালার্জির মতো হয়, হাত পা ফুলে যায়। তবে স্যার, জিনিসটার মধ্যে ভাইটামিন আছে। ইয়াকুব সাহেব বিরক্ত গলায় বললেন, খাওয়া নিয়ে এত বাছবিচার করলে তো চলবে না। সব জিনিস খেতে হবে, এটা খাবো ওটা খাবো না করলে তো চলবে না। এটা স্যার আপনি বুঝবেন, সন্তান আপনার হাতে তুলে দিয়েছি, যা করলে ভালো হয় তাই করবেন, প্রয়োজনে শাসন করবেন। ওর স্বাস্থ্য ঠিক না হলে আমার আত্মহত্যা ছাড়া পথ থাকবে না। পানিতে ডুবে মরতে হবে। একজন ভূতের কাছে পানিতে ডুবে মৃত্যুর চেয়ে অপমানের মৃত্যু আর কিছুই হতে পারে না। ইয়াকুব সাহেব ভূতের কথায় খুব আনন্দ পেলেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে এই উদ্বেগ যদি মানুষের মধ্যে থাকতো তাহলে কত ভালো হতো। বাচ্চাদের পড়াশোনা নিয়ে বাবা মার যত চিন্তা, তার 100 ভাগের 1 ভাগ চিন্তাও স্বাস্থ্য নিয়ে নেই। ইংরেজি অঙ্কের জন্য প্রাইভেট মাস্টার রাখে, অথচ স্বাস্থ্যের জন্য প্রাইভেট মাস্টার নেই। কি অন্যায়! জনাব, যদি অনুমতি দেন তাহলে যাই। যাবেন? আমাকে তুমি করে বলবেন স্যার, আপনি বলে অধমকে লজ্জা দিবেন না। ভূতের বিনয় তার কাছে ভালো লাগলো। বিনয় নামক ব্যাপারটা দেশ থেকে তো উঠেই যাচ্ছে, এটাও দুঃখের কথা। তবে পুরো ব্যাপারটা স্বপ্ন কিনা তাও তিনি ঠিক বুঝতে পারছেন না। স্বপ্ন হতে পারে, আবার উত্তেজিত মস্তিষ্কের কল্পনাও হতে পারে। ইয়াকুব সাহেব গলা খাকারি দিয়ে বললেন, আচ্ছা, ছেলেকে রেখে যাও, দেখি কি করতে পারি। স্যার আপনার অসীম দয়া, মনে বড় শান্তি পেলাম। ছেলেটাকে আরো আগেই আপনার কাছে আনা উচিত ছিল। আগে আনলে স্বাস্থ্যটা হয়তো ইতিমধ্যে অনেকখানি ভালো হতো। মানুষজনকে ভয় দেখাতে শুরু করতে পারত, মানুষজনকে ভয় দেখানো শুরু করতে পারত। ইয়াকুব সাহেব বিস্মিত হয়ে বললেন, ভয় দেখানো মানে? ভূতের প্রধান কাজই তো ভয় দেখানো। আমরা করি কি স্যার, সুযোগ পেলেই মানুষকে ভয় দেখাই। তা আমার ছেলে ভয় দেখাবে কি? সে নিজেই ভয়ে অস্থির। কি লজ্জার কথা ভেবে দেখুন স্যার, ভূতের ছেলে অথচ ভয় দেখাতে পারছে না। ওই দিন কি হলো শুনুন। রাত 10টার মতো বাজে, ঘুটঘুটে অন্ধকার, টুকটুক করে বৃষ্টি পড়ছে। আপনাদের স্কুলের হেড স্যার ছাতা মাথায় দিয়ে বাজারে যাচ্ছেন। আমি ছেলেকে বললাম, বাপ এক কাজ করতো, পেছন থেকে গিয়ে হেড স্যারের ছাতাটা টেনে ধর, দেখ উনি কেমন ভয় পায়। তা ছেলে এই কাজ করবে না, তা নাকি সাহস নেই, বুক নাকি ধরফড় করে। কি লজ্জার কথা বলুন তো। আমার ছেলে এই হলো সাহসের নমুনা। তা তোমার বুঝি খুব সাহস? নিজের কথা নিজের মুখে বলা ঠিক না স্যার, আত্মপ্রশংসা হয়। তবে স্যার, আপনাদের 10 জনের দোয়ায় হাজার হাজার লোককে ভয় দেখিয়েছি। নীলগঞ্জ থানার ওসি সাহেবটি কি আপনার মনে আছে? ইয়া জওয়ান, ভূত প্রেত কিছুই বিশ্বাস করে না, অসীম সাহস। এমন ভয় দেখিয়েছি তাকে যে একেবারে হার্ট অ্যাটাকের মতো হয়ে গিয়েছিল। ঘটনাটা আপনাকে সংক্ষেপে বলি। ওসি সাহেব রাত 1টার সময় দলবল নিয়ে আসামি ধরতে যাচ্ছেন।
সাহসী লোক তো, আগে আগে যাচ্ছেন। আমি করলাম কি, ঠিক তার কানের কাছে মুখ নিয়ে বললাম, কেমন আছেন ওসি সাহেব? ওসি সাহেব চমকে উঠে বললেন, কে 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 কথা বলল? আমি তখন অন্য কানের কাছে গিয়ে মুখ নিয়ে ছোট বাচ্চাদের মতো আদুরে গলায় বললাম, এই খোকা বাবু, গু খাবে? ওসি সাহেব সঙ্গে সঙ্গে ফিট। সেটা একটা দেখার মতো দৃশ্য ছিল, মনে হলেই আনন্দ হয়। ইয়াকুব সাহেব বিরক্ত হয়ে বললেন, কাজটা কি ঠিক হলো? এটা তো অভদ্রতা। শুধু অভদ্রতা না, এটা অসভ্যতাও। আমার কাছে থাকলে তো এসব চলবে না, আচার ব্যবহারে শিখতে হবে। আপনি যা বলেন তাই হবে স্যার। আপনি দয়া পরবশ হয়ে আপনার চরণকমলে আমার ছেলেটাকে আশ্রয় দিয়েছেন, এই যথেষ্ট। আপনার হাতে ছেড়ে দিয়েছি স্যার, এখন তাহলে যাই। যাবার আগে একটা কথা নিবেদন করতে চাই স্যার। করো নিবেদন। আমার সন্তানকে চরণে আশ্রয় দিয়েছেন, এই জন্য সামান্য উপহার দিতে চাই। কি উপহার? এক কলসি সোনার মোহর। বাদশাহ জাহাঙ্গীরের আমলের। কলসিটা কোথায় পুঁতা আছে আপনাকে দেখিয়ে দেব, আপনি তুলে নেবেন। না, এসব লাগবে না। সামান্য কাজের জন্য আমি অর্থ গ্রহণ করি না। আপনি এই কথা বলবেন আমি জানতাম স্যার। যাই স্যার। এরপর আম গাছের ডালে একটা প্রবল ঝাঁকুনি হলো। তারপর চারিদিক নিঃশব্দ। ইয়াকুব সাহেব বললেন, কেউ আছে নাকি? কোনো সাড়া পাওয়া গেল না। এই যে ভূতের ছেলে, তুমি আছো? তোমার নাম তো জানা হলো না। কোনো উত্তর নেই। তিনি নিশ্চিত হলেন যে এতক্ষণ যা ঘটেছে সবই কল্পনা, কল্পনা ছাড়া আর কিছুই না। মাথা গরম হয়েছিল তো, তাই এইসব দেখেছেন। এরপর তিনি ঘরে ঢুকে খেতে বসলেন এবং তখনই ঘটনাটা ঘটল। তিনি দেখলেন পানি ভর্তি একটা গ্লাস ভাসতে ভাসতে তার কাছে এগিয়ে আসছে। তার থালার পাশে এসে গ্লাসটা আপনা আপনি থেমে গেল, সুন্দর করে বসে গেল থালার পাশে। ইয়াকুব সাহেবের গা খানিকটা কেঁপে উঠল, বুক ধকধক করতে লাগলো। এই জাতীয় দৃশ্য তিনি আগে কখনো দেখেননি, কখনো দেখবেন সেটা কল্পনাও করেননি। ভূতের বাচ্চাটা তাহলে যায়নি? আছে, বরং এই ঘরেই আছে। তিনি চাপা গলায় বললেন, তুমি আছো? হুম। না, বলো জি। এটা হলো ভদ্রতা, ভদ্রতা শিখতে হবে। খাওয়া দাওয়া হয়েছে? জি না। এটা তো কোনো কাজের কথা না। এখনো জ্যোৎস্না আছে, যাও খেয়ে আসো। খিদে নেই। খিদে নেই বললে শুনবো না। স্বাস্থ্য রক্ষার প্রধান নিয়ম হলো সময় করে খাওয়া দাওয়া করা। যাও বললাম। একটা মোড়া নিয়ে গিয়ে উঠোনে বসো, আরাম করে চাঁদের আলো খাও। তোমাদের নিয়ম কানুন তো ঠিক আমি জানি না। চাঁদের আলো কেমনে করে খাও? চিবিয়ে খাও না গিলে ফেলো? সবাই চিবিয়ে খায়, আমি কুত করে গিলে ফেলি। ভালো লাগে না তো, এই জন্য। অসম্ভব। এখন থেকে গেলে চলবে না। একগাল করে চাঁদের আলো মুখে নেবে, 32 বার করে চিবোবে, এতে হজম ভালো হয়, বুঝলে? হুম। আবার হুম বলো। জি। জি। নাম কি তোমার? উৎখুত। এই নাম উচ্চারণ করা সম্ভব না। তোমার নাম আমি দিলাম গোবর। গোবর শুনেই আটকে উঠলে? বিখ্যাত কুস্তিগির গোবর পালনের নামে তোমার নাম দিলাম। গোবরবাবু 1920 সালে কুস্তিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। বাঙালি ছেলে, ইংল্যান্ড আমেরিকা সব বাঘা বাঘা কুস্তিগিরকে কুপকাত করেছিলেন। তোমাকেও তাই হতে হবে। তুমি হবে ভূত সমাজের গোবরবাবু, বুঝলে? গোবরবাবু হতে চাই না, না চাইলেও হতে হবে। তোমাকে আমি গোবরবাবু বানিয়েই ছাড়বো, বুঝলে? জি। ব্যায়াম শুরু হবে কাল সকাল থেকে। চার্ট করে দেব, রুটিন দেখে ব্যায়াম হবে। খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়েও আমি চিন্তা করব। কোন খাবারটা তোমার সবচেয়ে প্রিয়? জোনাকি পোকার আলো। আচ্ছা বেশ, জোনাকি পোকা কয়েকটা ধরে আনার চেষ্টা করব। আর শোনো, খাটের নিচে শোয়ার দরকার নেই, আমার সঙ্গে ঘুমোবে। বড় খাট আছে, অসুবিধা হবে না। তোমরা কি দাঁত মাজো? অন্যরা মাজে, আমি মাজি না, ভালো লাগে না। না, তোমাকে দাঁত মাজতে হবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার, ঘুম থেকে উঠার পর একবার। জি আচ্ছা। ইয়াকুব সাহেব রাতে ঘুমোতে গেলেন।
ঘুম খুব একটা ভালো হলো না। তার পাশে একটা ভূতের বাচ্চা শুয়ে আছে। তাকে দেখা যাচ্ছে না, তবে সে যে আছে তা বোঝা যাচ্ছে। ভূতদের ব্যায়াম কিভাবে করতে হয় তিনি জানেন না, আস্তে আস্তে জানবেন। একটা বই লেখার চিন্তাও মাথায় ঘুরল। বইটার নাম হবে ভূতদের সহজ ব্যায়াম শিক্ষা। স্কুল কমিটির বৈঠকে হেড স্যার খুব জোরালো বক্তব্য রাখলেন। বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে, একজন পাগল শিক্ষককে স্কুলে রাখার কোনো মানে হয় না। সে বরং স্কুলের প্রতি হুমকি স্বরূপ। তাকে অবসর গ্রহণে বাধ্য করা উচিত। স্কুলের সেক্রেটারি আজমল সাহেব বললেন, ইয়াকুব স্যারকে তো আমি চিনি, আমার শিক্ষক ছিলেন, অতি ভালো মানুষ। তাকে পাগল বলছেন কেন? কি পাগলামি করেছেন উনি? উনি ঘাস খাচ্ছেন। ঘাস খেতে যদি ওনার ভালো লাগে খাবেন। শাকসবজি আমরা খাই না, কাঁচা লেটুস পাতাই তো খাই, কি খাই না? উনি হয়তো খোঁজ পেয়েছেন যে ঘাসে কোনো নতুন ভাইটামিন আছে যেটা অন্য কিছুতে নেই। এতে পাগলামির কি দেখলেন? তেমন কোনো ভিটামিনের সন্ধান পাওয়া গেলে তো আমার মনে হয় আমাদের সবারও ঘাস খাওয়া উচিত। হেড স্যার বললেন, ঘাস খাওয়া ছাড়াও সারাক্ষণ ব্যায়াম করেন। তা তো করবেনই, তিনি হচ্ছেন ব্যায়ামের শিক্ষক। উনি ব্যায়ামই করবেন, তাই না? যিনি অঙ্কের শিক্ষক তিনি করবেন অঙ্ক, যিনি গানের শিক্ষক তিনি গান গেয়ে মাতামাতি করবেন। এছাড়া উনি আর কি করেছেন যেটা আপনার ধারণা হয়েছে উনি পাগল? এসএসসি পরীক্ষার কোচিং হচ্ছিল, উনি বললেন ব্যায়ামেরও কোচিং দরকার। আমার তো মনে হয় উনি অতি উত্তম কথা বলেছেন। পড়াশোনার প্রচণ্ড চাপের মধ্যে শরীরটাও তো ঠিক রাখতে হবে। রুগ্ন শরীর নিয়ে চাপ সহ্য করতে পারবে না। আপনি ওনাকে বলুন ব্যায়ামের কোচিং শুরু করতে। হেড স্যার বিমর্ষ গলায় বললেন, জি আচ্ছা, বলবো। আর শুনুন, চট করে একজনকে পাগল বলবেন না, এটা ঠিক না। হেড স্যার শুকনো মুখ নিয়ে বের হয়ে এলেন। তার মেজাজ খুব খারাপ। বাসায় ফিরছেন। বাসা অনেকখানি দূরে, মাইল খানিকেরও বেশি। পোস্ট অফিসের কাছে এসে থমকে দাঁড়ালেন। অন্ধকারে একটা লোক ঝোপের পাশে বসে আছে। হেড স্যার বললেন, কে ওখানে? কে? স্যার আমি ইয়াকুব। ওখানে কি করছেন? স্যার, জোনাকি পোকা ধরছি। জোনাকি পোকা? কেন? ইয়াকুব সাহেব চুপ করে রইলেন, জবাব দিলেন না। খুখু করে দুবার কাশলেন। কি ব্যাপার, জোনাকি পোকা ধরছেন কেন? খাবেন নাকি? জি স্যার, তবে পোকা খাওয়া হবে না, পোকার আলো খাওয়া হবে। কে খাবে, আপনি? জি না, আমার এক ছাত্র। ও আচ্ছা, আপনার ছাত্র। তা আলুটা কিভাবে খাবে? গিলে ফেলা যায় স্যার, আবার চিবিয়েও খাওয়া যায়। আমি চিবিয়ে খেতে বলেছি, এতে হজমের সুবিধা হয়। মুখে জারক রসের সঙ্গে আলুটা ভালো করে মিশতে পারে। নাম কি আপনার ছাত্রের? স্যার, ওর নাম গোবর। হেড স্যার বিস্মিত হয়ে বললেন, গোবর? বাপমা নাম রেখেছে গোবর? জি না, বাপমা অন্য নাম রেখেছে, আমি দিয়েছি গোবর। ভালো করেছেন, খুব ভালো করেছেন, সুন্দর নাম। বিষটা হলে আরো ভালো হতো। তা গোবর নামও খারাপ না। হেড স্যার আর দাঁড়ালেন না। একজন উন্মাদের সঙ্গে বেশি সময় থাকা ঠিক না। মাথা ঠিক নেই, কখন কি করে বসবে কে জানে। স্কুলের সেক্রেটারিকে এই ঘটনার কথা বলতে হবে। তারপরেও যদি উনি মনে করেন ইয়াকুব সাহেব মানসিকভাবে সুস্থ, তাহলে ভিন্ন কথা। হেড স্যার আবার সেক্রেটারি বাসায় ফিরে গেলেন। দেরি করে লাভ নেই, আজই বলা যাক। সেক্রেটারি সাহেব সব শুনে হাসতে হাসতে বললেন, ইয়াকুব সাহেব আপনার সঙ্গে নিশ্চয়ই ঠাট্টা করেছেন। ঠাট্টা? অবশ্যই ঠাট্টা। আপনি ওনাকে পাগল ভাবেন, এই জন্য পাগলের মতো কথাবার্তা বলে উনি আপনাকে ভড়কে দিয়েছেন। জোনাকি পোকার আলো খাচ্ছে তার ছাত্র, এসব তো ঠাট্টারই কথা, এটাও বুঝেন না? আমার মনে হয় আপনি এক ধরনের স্নায়বিক উত্তেজনায় ভুগছেন। এই কথা বলায় কিছু মনে করবেন না। জি না, কিছু মনে করছি না। আপনি ইয়াকুব সাহেবকে খবর দিয়ে স্কুলে আনুন, ওনাকে আগের মতো ক্লাস নিতে দিন। দেখবেন উনি আর ঠাট্টা তামাশা করছেন না। জি আচ্ছা। হেড স্যার ইয়াকুব সাহেবকে খবর দিয়ে স্কুলে আনলেন। যথারীতি ক্লাস নিতে বললেন। একবার ভাবলেন জোনাকি পোকার আলো খাওয়ার ব্যাপারটা জিজ্ঞেসে করবেন, শেষটায় বাদ দিলেন। দরকার কি ঝামেলার, বরং দু একটা সামাজিক ভদ্রতার কথা বলাই ভালো। হেড স্যার বললেন, ইয়াকুব সাহেব,
আছেন কেমন? জি, ভালো আছি, তবে খুব ব্যস্ত স্যার। ব্যস্ত কেন? স্যার, একটা ছাত্র আছে, ওকে ব্যায়াম শেখাচ্ছি। কোন ছাত্র? গোবর যার নাম? জি। একটা বইও লিখছি। ব্যায়ামের বই? বইয়ের নাম কি? স্যার, ভূতদের সহজ ব্যায়াম শিক্ষা। কি বললেন? ভূতদের সহজ ব্যায়াম শিক্ষা? জি স্যার, আমাদের জীবনে যেমন ব্যায়ামের প্রয়োজন আছে, ভূতদেরও তো আছে। হ্যাঁ, তা তো বটেই। আপনার ধারণা এই বই ভূতদেরা পড়ে ব্যায়াম শিখবে? জি স্যার, শিখবে। ওদের শেখার আগ্রহ খুব বেশি। হেড স্যার অস্বস্তি বোধ করতে লাগলেন। একজন বৃদ্ধ উন্মাদের সঙ্গে বেশিক্ষণ কথা বলা উচিত নয়। কি থেকে কি হয়ে যায় কে জানে। হঠাৎ খ্যাক করে কামড়ে ধরতেও পারে। এদের কাছ থেকে যতটা দূরে থাকা সম্ভব ততটাই ভালো। গোবরের ব্যায়াম শিক্ষা পুরো দমে চলছে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যোগ ব্যায়াম কোনোটাই বাদ যাচ্ছে না। ইয়াকুব সাহেব ঘরে রিং টানিয়ে দিয়েছেন। রিংয়ের খেলাও হয়। জানা গেছে গোবর লম্বায় একটু খাটো। রিং টানাটানিতে যদি খানিকটা লম্বা হয়। খাওয়া দাওয়ার দিকে তিনি খুব লক্ষ্য করছেন। নানা ধরনের আলোর ব্যবস্থা করছেন। মোমবাতির আলো, ঘিয়ের প্রদীপের আলো, তিসির তেলের আলো, জোনাকির আলো, এমনকি টর্চ লাইটের আলোও আছে। তবে এই আলো গোবরের সহ্য হয় না। খাওয়া মাত্র নাকি বমি হয়ে যায়। গোবরের স্বাস্থ্য কতটা ভালো হয়েছে তা বোঝা যাচ্ছে না। ওজন বাড়ল কি না ধরতে পারছে না, কারণ ভূতদের তো ওজনই নেই। হাত পা মোটা মোটা হলো কি না তাও বোঝা যাচ্ছে না, কারণ ভূতদের তো দেখাই যায় না। এরপর একদিন সন্ধ্যার কথা। ইয়াকুব সাহেব ভূতদের সহজ ব্যায়াম শিক্ষা বইটার সেকেন্ড চ্যাপ্টার লিখছেন। গোবর এসে তার পা ছুঁয়ে সালাম করে দাঁড়ালো। তিনি বিস্মিত হয়ে বললেন, কি ব্যাপার? গোবর ফিসফিস করে বলল, আমার স্বাস্থ্য ভালো হয়েছে স্যার। ইয়াকুব সাহেব জিজ্ঞেস করলেন, স্বাস্থ্য ভালো হয়েছে কি করে বুঝলে? গোবর ক্ষীণ স্বরে বলল, এখন মানুষকে ভয় দেখাতে পারি স্যার। সে কি? কাকে ভয় দেখালে? হেড স্যারকে। ইয়াকুব সাহেব মহাবিরক্ত হয়ে বললেন, তাকে কিভাবে ভয় দেখিয়েছ? গোবর মিনমিন করে বলল, তাকে একটা সুপারি গাছের মাথায় বসিয়ে রেখেছি। গাছে বসে তিনি চিৎকার করছেন। ইয়াকুব সাহেব স্তম্ভিত হয়ে গেলেন। থমথমে গলায় বললেন, কখন করলে এই কাজ? কিছুক্ষণ আগে। আর কখনো এই কাজ করবে না, কখনো না। হেডমাস্টার সাহেব বিশিষ্ট ভদ্রলোক, স্কুল অন্তপ্রাণ। তাকে ভয় দেখানো অমার্জনীয় অপরাধ হয়েছে। আমি খুব রাগ করেছি, সে সঙ্গে ব্যথিতও হয়েছি। গোবর কাঁদো কাঁদো গলায় বলল, মানুষকে তো ভয় দেখাতেই হয়, এটা ভূতদের নিয়ম। ভয় যদি দেখাতেই হয় দুষ্ট লোকদের দেখাবে। ধরো ডাকাত এসেছে গ্রামে, ডাকাতদের ভয় দেখাও। চোর এসেছে, চোরদের ভয় দেখাও। দেশে দুষ্ট মানুষের তো অভাব নেই। স্যার, আর করব না। শুধু স্বাস্থ্য ভালো করলে তো চলবে না, স্বাস্থ্যের সঙ্গে ন্যায় নীতি শিখতে হবে, আদব কায়দা শিখতে হবে। আমি তো ঠিক করেছি হেড স্যারকে বলে তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব। আজ যা কাণ্ড করেছ তাতে হেড স্যার রাজি হবেন কিনা কে জানে। দুষ্টু ছাত্র হেড স্যারের চোখের বিষ। তোমাকে ক্ষমা চাইতে হবে, বুঝলে? জি স্যার। কোন গাছে হেড স্যারকে বসিয়ে এসেছ? চলো যাই, ওনাকে নামিয়ে দিয়ে আসি। একা একা নামতে তো পারবে না, সুপারি গাছ থেকে নামা কঠিন ব্যাপার। স্কুল সেক্রেটারি বাসার ঠিক সামনে সুপারি গাছের মাথায় হেড স্যার বসে আছেন। কিছুক্ষণ পর পর চিৎকার করছেন, বাঁচাও বাঁচাও। সেক্রেটারি সাহেব দৌড়ে বাড়ি থেকে বের হলেন। অবাক হয়ে বললেন, গাছে কে? আমি নীলগঞ্জ হাই স্কুলের হেডমাস্টার। গাছে বসে কি করছেন? কিছু করছি না, শুধু বসে আছি। গাছে উঠলেন কিভাবে? জানি না। জানি না মানে? গাছে উঠেছেন তারপর বলছেন জানি না কিভাবে উঠেছেন? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ দেখি গাছে বসে আছি। নেমে আসুন, আপনার সঙ্গে আমার কথা আছে। নেমে আসুন এক্ষুনি। স্যার, নামতে পারছি না, কি করে নামতে হয় জানি না তো। আপনার যে মস্তিষ্ক বিকৃতি ঘটেছে বুঝতে পারছেন? জি পারছি। আপনি শিক্ষক হিসেবে খুব ভালো, কিন্তু বুঝতেই তো পারছেন বিকৃত মস্তিষ্কের শিক্ষক রাখা সম্ভব না। বুঝতে পারছি,
আমি রেজিগনেশন লেটারটা দিয়ে কাল সকালেই চলে যাব, দয়া করে আমাকে গাছ থেকে নামানোর ব্যবস্থা করুন। কথাবার্তার এই পর্যায়ে ইয়াকুব সাহেব এসে পড়লেন। ততক্ষণে আরো বহু লোক জড়ো হয়ে গিয়েছে। স্কুলের ছাত্রছাত্রীরাও চলে এসেছে, বেজায় হইচই। ইয়াকুব সাহেব বললেন, আমার ছাত্র গোবরের কারণেই লজ্জাজনক ঘটনা ঘটেছে। সে তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। এক্ষুনি সে হেড স্যারকে গাছ থেকে নামাবে। সবাই হতভম্ব হয়ে দেখল হেড স্যার পাখির পালকের মতো খুব ধীরে ধীরে ভাসতে ভাসতে নিচে নেমে আসছেন। সেক্রেটারি সাহেব এই দৃশ্য সহ্য করতে পারলেন না, মাথা ঘুরে পড়ে গেলেন। এমন অস্বাভাবিক ঘটনা কিভাবে ঘটছে কেউ বুঝতে পারল না। ব্যাপারটা বুঝতে ইয়াকুব সাহেবের সপ্তাহখানিক সময় লাগলো। একটা ভূতের বাচ্চা তার সঙ্গে বাস করছে এবং ব্যায়াম শিখছে, এটা চট করে বিশ্বাস করার কথাও না। আবার কাণ্ড কারখানা চোখের সামনে ঘটতে দেখা যাচ্ছে। একটা ভূতের বাচ্চা তার সঙ্গে বাস করছে এবং ব্যায়াম শিখছে, এটা চট করে বিশ্বাস করার কথাও না। আবার কাণ্ড কারখানাও চোখের সামনে ঘটতে দেখা যাচ্ছে। শুরুতে গোবরকে সবাই ভয়ে ভয়ে দেখত, শেষে অভ্যস্ত হয়ে গেল। এক রবিবার সকালে ইয়াকুব সাহেব তাকে স্কুলে ভর্তি করিয়ে দিলেন। পড়াশোনায় গোবর তেমন ভালো ছিল না, তবে ম্যাট্রিক এক চান্সেই পাশ করল। যদিও পরীক্ষার সময় বেশ সমস্যা হয়েছিল। ইনভিজিলেটর এসে দেখেন একজন পরীক্ষার্থীর খাতায় আপনা আপনি কলম দিয়ে লেখা হচ্ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। তিনি কিছুক্ষণ দৃশ্যটি দেখলেন, তারপর মাথা ঘুরে নিচে পড়ে গেলেন। মাথায় পানি ঢেলে তাকে সুস্থ করা হলো। ধারণা করা হয়েছিল বিষয়টা নিয়ে তিনি খুব হইচই করবেন, তা করলেন না, কোনো প্রশ্নও করলেন না। গোবরে খুব শখ ছিল সে কলেজেও পড়বে। হেডমাস্টার সাহেব চেষ্টাও করেছিলেন, নিজের সঙ্গে নিয়ে গিয়ে কলেজে অনেক ঘোরাঘুরি করেছেন। সব কলেজের প্রিন্সিপালরাই যেই শুনেছেন একটা ভূতকে কলেজে ভর্তি করাতে চান, অমনি হেডমাস্টার সাহেবকে বের করে দিয়েছেন। তার কোনো কথাই শুনতে চাননি। গোবর মনে খুব কষ্ট পেল। মনের কষ্ট আরও বাড়ল যখন ইয়াকুব সাহেব মারা গেলেন। 3 দিনের জ্বরে হঠাৎ মৃত্যু। চিকিৎসা করার সুযোগও ছিল না। ইয়াকুব সাহেবের মৃত্যুর পর গোবর বেচারা নিঃসঙ্গ হয়ে পড়ল। দিন রাত আম গাছে পা ঝুলিয়ে বসে থাকত। তার বাবা মার সঙ্গেও গোবরের বনেনি। তারা ফিরে এসেছিল। গোবরে ম্যাট্রিক পাস করা নিয়ে অসম্ভব বিরক্ত হলেন। তুই ভূত সমাজের কলঙ্ক, এই বলে তারা অনেক দূর কোথাও চলে গেলেন। নীলগঞ্জের মানুষজন গোবরের কারণে খুব সুখে দিন কাটাত। চোর ডাকাতের উপদ্রব ছিল না। নীলগঞ্জ থানার বড় দারোগা সাহেবের কাজের অভাবে কোমরে বাত হয়ে গেল। একবারে চেয়ারে বসলে উঠতেই পারতেন না, উঠলে বসতে পারতেন না। এমন অবস্থা যে চোর ডাকাত ভুলেও নীলগঞ্জে আসে না। কিন্তু হঠাৎ একজন মনের ভুলে চলে আসে। গোবর তখন তাকে খুব উঁচু কোনো সুপারি গাছে বসিয়ে ওসি সাহেবকে খবর দেয়। ওসি সাহেব বিরস মুখে বললেন, কে? গোবর? জি। আবার ধরেছিস? জি। সুপারি গাছের মাথায় রেখে এসেছিস? জি। আচ্ছা, এই কাণ্ডটা কেন করিস বলতো? বর্ষার দিন স্লিপ কেটে যদি সুপারি গাছ থেকে পড়ে কোমর টোমর ভাঙে, তাহলে তো তুই বিপদে পড়বি। 302 ধারায় কেস হয়ে যাবে। তোকে কোমরে দড়ি বেঁধে কোর্টে চালান করতে হবে। আইনের চোখে ভূত প্রেত সব সমান, বুঝলি? জি স্যার, আর করব না। ওসি সাহেব মাথা জাগাতে জাগাতে বললেন, তুই বড় যন্ত্রণা করিস রে। তোকে স্নেহ করি বলে কিছু বলি না, এখন না বলে পারছি না, সাবধান হয়ে যা। গোবর এখনো বেঁচে আছে, তবে বুড়ো হয়ে গেছে। আগের মতো শক্তি সামর্থ্য নেই। আম গাছে বসে দিন রাত ঝিমায়। মাঝে মাঝে আফসোসের সঙ্গে বলে, এই যুগে পড়াশোনার মান খুব নিচে নেমে গেছে। সামান্য সমাস তাও পারে না। রসগোল্লার ব্যাসবাক্য কি রসের গোল্লা না রসের ডোবানো গোল্লা তাও জানে না। বড়ই পরিতাপের বিষয়, বড়ই আফসোস। সামান্য একটা দরখাস্ত, সেটাও ইংরেজিতে লিখতে পারে না। আফসোস আফসোস, বড়ই আফসোস। আমের সময় ছোট ছোট বাচ্চারা গাছের নিচে ভিড় করে। তারা খুব ঘ্যান ঘ্যান করে, গোবর চাচা, গোবর চাচা, আম পেড়ে দাও না। গোবর প্রচন্ড বিরক্তি নিয়ে ধমক দেয়, ভাগ, ঘুমের সময় বিরক্ত করিস না, মারবো থাপ্পড়। বাচ্চারা তার পরেও বিরক্ত করে, কারণ তারা জানে গোবর চাচা কখনো তাদের থাপ্পড় মারবে না। একসময় আম পেড়ে দেবে ঠিকই, কারণ গোবর চাচা তো পৃথিবীর শ্রেষ্ঠ ভূত। তো এই ছিল আমাদের আজকের আয়োজন।
আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো। নিয়মিত এমন রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি। সেই সাথে কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত, আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। নতুন আরও একটি গল্প নিয়ে ফিরছি আগামী শুক্রবার। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।